রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী রূপরেখা তৈরিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দফা আলোচনা শেষ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আলোচনায় অংশ নেওয়ার রাজনৈতিক দলগুলো সংস্কারের বিভিন্ন প্রস্তাব তুলে ধরে। সেই সঙ্গে নির্বাচন কবে হবে সে ব্যাপারে একটি রোড ম্যাপ দিতে তাগিদ দিয়েছে রাজনৈতিক দলগুলো। সংলাপ এবং আগামী নির্বাচনের প্রেক্ষাপটে আজকের আলোচনা। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যার আজকের আয়োজন। ফার্নাস জুই থাকছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজকের আলোচনা আমার সঙ্গে স্টুডিওতে আছেন দুজন অতিথি, চলুন এ পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন শহীদুল ইসলাম বাবুল, রাজনীতি বিশ্লেষক। সেই সঙ্গে আরও আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। আমরা আমাদের বিষয়ভিত্তিক আলোচনায় ফিরবো, তবে ভাইরাল হওয়া একটা ভিডিও নিয়ে প্রথমে একটু আপনাদের মতামত জানতে চাই। যেমনটি আমরা দেখলাম মাত্র 14 সেকেন্ডের একটি ভিডিও, যেটি দেখলে আসলে গা শিউরে ওঠে। আমি আসলে নিজের চোখ বা দিয়ে দেখতে পারছিলাম না বা শেষ করতে পারছিলাম না, আমার নিজের মানসিক অবস্থা এই পর্যায়ে ছিল। সেই জায়গা থেকে আমরা দেখলাম যে তরুণদের গুলি করে হত্যার পর ভ্যানে স্তূপ করা হয় লাশ, পরে লাশগুলো থানার সামনে এনে আগুন ধরিয়ে দেয় পুলিশ, এমনটি দাবি করছে এলাকাবাসী। কতটা বর্বরতা, কতটা হিংস্রতা, এম এ আজিজ আপনি যদি বলেন। দেখেন, এটা 5 তারিখের ঘটনা। ওই সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পালিয়ে গেছে অলরেডি। তখনও তারা এই বর্বরতার ঘটনাটা ঘটিয়েছে। যে কোনো হিউম্যান বিইং এটা দেখলে, বাচ্চা ছেলেরা এরা, এখানে কিন্তু কোনো প্রবীণ লোক বা বয়সী লোক দেখা যায় না, স্কুলের বাচ্চা, তাদেরকে মেরে ফেললে এইভাবে আগুন দিয়ে পড়া। আরও অনেক ঘটনাই কিন্তু আপনার হিসাবে আসে নাই। যেমন যাত্রাবাড়িতে যখন পালিয়ে গেছে, ছাত্ররা চলে যাচ্ছে, সেই চলে যাওয়ার ছেলেদের একটা একটা করে গুলি করে মেরেছে, প্রায় 30-40 জন মেরে ফেলছে। আমার ধারণা এটা হিসাবে আসছে কিনা জানি না। এইভাবে বহু আপনার হসপিটালে এখনও প্রায় 500-র মতো চোখ নাই, পা নাই, হাত নাই, এইভাবে আছে। এত নির্মমতা এই বাংলাদেশে ঘটবে এটা কল্পনা করা যায় না। এই রকম দৃশ্য কিন্তু মুক্তিযুদ্ধেও দেখা যায় নাই। এই কথা বললে হয়তো মুক্তিযুদ্ধের সাথে তুলনার কথা বলবো, আমি তুলনা বলবো না। এরকম বর্বরতা, হিংস্রতা এটা দেখা যায় নাই, কারণ এটা ঘটাইছে পুলিশ। আসলে পুলিশ এত দলীয়করণ হয়ে গেছে যে তারা এক ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্যে, এই যে ধরেন ভ্যানে একটা একটা করে 6টা লাশ তুললো, বাচ্চাদেরকে হত্যা করে আবার আগুন দিয়ে পুড়িয়ে দিল যাতে চিহ্ন না থাকে। তারপরে ধরেন আয়না ঘরে আপনি দেখেন কত বর্বরতা। একটা লোককে 8 বছর 10 বছর একটা অন্ধকার জায়গায় রাখা, খাবার দাবার অত্যাচার, তার জীবনটা একদম ইয়ে করে ফেলা হয়। আয়নাঘর থেকে ফিরে আসা ব্যক্তিরা কিন্তু বলছে যে কবর আর আয়নাঘরের মধ্যে কোনো পার্থক্য নাই। দ্বিতীয়টা হচ্ছে, দেখেন বিএনপির তরফ থেকে, বিরোধী দল থেকে বলা হয় 7,000 তাদের নেতাকর্মী গুম হয়ে গেছে। আর জাতিসংঘ একবার বলছিল যে 700, আর জাতিসংঘ বলছিল 600 আপনার এই দেশে গুম হয়েছে, তাদের তথ্য চেয়েছিল। তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, স্বৈরাচারী সরকারের পক্ষ থেকে, যে তারা অনেকে বাসার থেকে রাগ করে বেরিয়ে গেছে, কেউ ভূমধ্যসাগরে যা পড়ে গেছে, মারা গেছে, ইত্যাদি ইত্যাদি কাহিনী। অর্থাৎ ডিনায়াল সিচুয়েশন ছিল। তারপরে আপনি দেখেন আপনার এই যে গুমের যে জাতিসংঘের সনদে স্বাক্ষর করতে বলা হয়েছে, এই সরকার কিন্তু স্বাক্ষর করেনি, কারণ তারা তো সরকার কিন্তু ইতিমধ্যেই স্বাক্ষর করে ফেলছে, কারণ ওই সরকার তো গুম করেছে, সুতরাং সনদটা স্বাক্ষর করবে কি করে, করে নাই। অন্তর্বর্তীকালীন সরকার করেছে। এটা তো ভেরিয়ার 193টা দেশ কিন্তু জাতিসংঘের সনদের স্বাক্ষরদাতা দেশ। তার ভিতরে যদি বাংলাদেশ যেটাতে স্বাক্ষর করবে, সেখানে তো অবশ্যই জাতিসংঘের কাছে আপনার ধরা। যেমন বলা হলো যে নির্বাচনের সময় বাইরের যে এমবেসি বা বাইরের লোকজন এসে ঘোরাঘুরি করে, তারা আমাদের স্বাধীন দেশে এটা অনধিকার চর্চা বলছে। তো আমি তো লিখেছি, কলাম লিখেছি যে আপনার সার্বজনীন ঘোষণাপত্রে জাতিসংঘের, সেখানে পরিষ্কার বলা আছে, একটি দেশে যদি নির্বাচন নিয়ে প্রশ্ন থাকে তাহলে জাতিসংঘ থেকে প্রতিনিধি তারা আসতে পারে, বা যে কোনো দেশ, গণতান্ত্রিক দেশ, সেখানে এসে সে ব্যাপারে সহযোগিতা বা কথা বলতে পারে, তাদের অধিকার নিয়ে আসছে। কিন্তু বরাবর আমরা এক কথা স্লোগান শুনেছি। তো এই জন্য বলছি যে বর্বরতার চরম সীমায় ছিল। কিন্তু আমার বক্তব্য এখন উল্টাটা, যে এইটাই বলবো যে পৃথিবীর সেই হিটলার থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো স্বৈরাচার কিন্তু ওই দেশে আর রিটার্ন আসে নেই।
অনেক স্বৈরাচার দেশে দেশে ঘুরে জায়গা না পেয়ে মারা গেছে, অনেক কিন্তু অনেক বিশ্লেষকই মনে করছে যে ভারতে শেখ হাসিনার অবস্থান প্রতি বিপ্লবের বার্তা দিচ্ছে। সেই আলোচনায় ফিরবো, ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে শহীদুল ইসলাম বাবুল। মর্মান্তিক ভিডিওটি কি আপনার নজরে এসেছে? হ্যাঁ, আমি দেখেছি, একটা করে আসছে। প্রত্যেকটা ভিডিও যখন দেখি না, নতুন নতুন ভিডিও, মানে দুমড়ে মুষড়ে যায় নিজের মধ্যে। সত্যিকার অর্থেই এই দেশের মানুষ এই দেশের উপরে এরকম বর্বরতা নিষ্ঠুরতা কিভাবে চালায় সেটা মানে অকল্পনীয়। যেটা ভাই বলছিল যে মুক্তিযুদ্ধের সময়ের যে বর্বরতা, আমি এই 24-এর যুদ্ধকে মুক্তিযুদ্ধের চাইতে কোনো কম হিসেবে আমি দেখি না। মানে এই তরুণ ছাত্র জনতার এই যে আত্মোৎসর্গ এবং এই যে আত্মবলিদান, ওই যে যাত্রাবাড়ির যে ভিডিওটা দেখছিলাম, এত নিষ্ঠুরতম ভিডিও। বাংলা একটা আশ্রয় নিয়েছে পিলারের নিচে, সেখান থেকে বের হওয়ার পর গুলি করে 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 ফেলছে। এই ভিডিওটা দেখলে না আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাওয়ার। হ্যাঁ, আমার কাছে আছে, আমি এটা দিয়েছিলাম। এবং আশুলিয়ার যেটা দেখলাম, মানে একটা বাহিনীকে কি ধরনের নিষ্ঠুরতা শিখালে, যেটা হিটলার মুসলিনির বর্বরতার সাথে তুলনা করা যায়। সেই জন্যে দেখেন, আমাদের রাষ্ট্রের টাকায়, আমাদের জনগণের টাকায় পরিচালিত একটা বাহিনী কিভাবে একটা দলের মানে লাঠিয়াল হিসেবে বা বন্দুকবাজ হিসেবে বা মারণাস্ত্র ব্যবহারকারী হিসেবে হয়ে ওঠে, এটা আওয়ামী লীগ দেখিয়ে দিয়েছে। আমরা বারবার বলেছি, আজিজ ভাই, আমরা আপনাদের এখানেও কথা বলেছি, কয়েক মাস আগেই মাত্র বলেছিলাম যে আওয়ামী লীগের এমন পরিণতি হবে যে তারা লুঙ্গি পরে পালানোর সময় পাবে কিনা। তাই কিন্তু হয়েছে। আমি দেখলাম সেদিন সেই ভিডিওটা। এই কয়েক মাসের ব্যবধানে আমরা কথা বলেছি, ঝুঁকি নিয়ে কথা বলেছি। আমরা যে বেঁচে আছি এটাই তো আসলে অকল্পনীয়। 128টা মামলার কনভিকশন হয়ে গেছে, 2-3টা মামলা। হ্যাঁ, তারপরে এই নির্যাতন, নিপীড়ন, তবু আমরা বেঁচে আছি, শুকরিয়া। কিন্তু কত মানুষ আমার ডান থেকে বাম থেকে চলে গেল। এই যে গুমের কথা বলছিলেন, প্রতি বছর যখন গুম দিবস আসে না, এই যে তাদের সন্তানাদি, তাদের পিতামাতা অনেকে মানে লড়াই করতে করতে বাপ মায়েরা বৃদ্ধ হয়ে মারা গেছে, কিন্তু সন্তানকে আর ফিরে পায়নি। এবং তাদের পরিবারের যে বেদনা, মানে মৃত্যু ভালো, কিন্তু গুম হলো পৃথিবীর বলা হয় যে সবচেয়ে নিকৃষ্ট মানবতা বিরোধী অপরাধ। এখনো মারা যাচ্ছে। দেখলাম এই হাসপাতালে গতকালকে একজন মারা গেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আপনি জানেন কিনা জানি যে 50-এর বেশি, অর্ধশতাধিক মানুষ যাদের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে, 2টা চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। তাদের কাছে জীবনের কি অর্থ আছে আপনি নিজে চিন্তা করে দেখছেন? আয়নাঘর তৈরির লক্ষ্য বা উদ্দেশ্য কি ছিল বলে মনে হয়? ওই যে সবকিছু হলো ভয়ের সংস্কৃতি, জুলুমের সংস্কৃতি দিয়ে, মানে মানুষকে ভয় দেখিয়ে, মানুষকে নিপীড়ন করে ক্ষমতা পাকাপোক্ত রাখা, প্রলম্বিত করা, এই তো। কিন্তু এটা তো হয় না, কোনো কালেই হয় না যে সকল মানুষকে সকল সময় তো আপনি দাবিয়ে রাখতে পারেন না। তাহলে ইতিহাস মিথ্যা হয়ে যাবে, তাহলে নীতিশাস্ত্র মিথ্যা হয়ে যাবে, রাষ্ট্রবিজ্ঞান মিথ্যা হয়ে যাবে। এটা এরা একটা বোকার স্বর্গে বাস করেছে। আমরা বারবার বলবার চেষ্টা করেছি যে এই শাসন চিরস্থায়ী শাসন নয়। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের স্বাদ, বাংলাদেশের মানুষ ভোটাধিকারের স্বাদ, বাংলাদেশের মানুষ মানবতা, মানবাধিকার, আইনের শাসন, কল্যাণ রাষ্ট্র, সব কিছুরই আকাঙ্ক্ষা ছিল। কিন্তু আপনি সেটাকে মানে দম বন্ধ করে মুখ চাপা দিয়ে রেখেছিলেন শুধুমাত্র মারণাস্ত্র আর এই বিভিন্ন বাহিনীর দানবীয় শক্তির জোরে। যা আবার তাই হয়েছে। এবং দেখেন, যে খালেদা জিয়াকে আপনি বলেছেন 2 কোটি টাকা, কি নিষ্ঠুরভাবে বলেছেন, এটা আদালত অবমাননার মতো। অথচ আপনার এক একটা চেলা চামুন্ডার ঘরে দেখা যাচ্ছে কোটি 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 টাকা। সেই খালেদা জিয়াকে আল্লাহর রহমতে আল্লাহ তাআলা জীবিত রেখেছেন, আপনি দেশে থাকতে পারেননি, আপনি পালিয়ে গেছেন। বেগম খালেদা জিয়া কিন্তু পালায় নাই। 2 দিন আগে বলেছেন, 3 দিন আগে ক্ষমতা হারানোর, যে হাসিনা পালায় না। কি দাম্ভিকতা, কি উন্নাসিকতা, আপনি চিন্তা করেছেন? কিন্তু মহাপরিকল্পনাকারী তো একজন আছেন, আর দেশের মানুষ তো সব মরে যায়নি। এটাই বাংলাদেশের ইতিহাস, অনিবার্য ইতিহাস। শহীদুল ইসলাম বাবুল, আমরা বিগত সময় যদি রাজনীতির ইতিহাস দেখি, আমরা দেখেছি যে ক্ষমতা পেলে রাজনৈতিক দলগুলো একই আচরণ করে। আপনি বলছিলেন যে আওয়ামী লীগ রাষ্ট্রীয় বাহিনীকে কিভাবে লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছিল। এই যে একটা অপব্যবহারের অপচেষ্টা, সেটি আসলে পরিবর্তনের জন্য সংস্কার কতটা জরুরি, সেই প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি। একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে শুনবো। দর্শকদের সন্ধ্যার এই পর্যায়ে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যার সংলাপ ও আগামী নির্বাচন, এই প্রসঙ্গে চলছে আজকের আলোচনা। ফিরছি অতিথিদের কাছে। জনাব এম এ আজিজ, যে প্রশ্নটি আপনার কাছে রেখেছিলাম আগের অংশে, ভারতের শেখ হাসিনার অবস্থান প্রতি বিপ্লবের বার্তা দিচ্ছে কি? না, প্রতি বিপ্লব তো কয়েকটা সংগঠিত হতে নিছিল। যেমন ধরেন 15ই আগস্টে শেখ হাসিনা নিজে টেলিফোনে কথা বলছে যে ওখানে 32 নম্বরে যাওয়া এবং গণঅভ্যুত্থান ঘটানো, সেটা ছাত্ররা রুখে দিছে। দ্বিতীয়ত দেখেন, এই সাবেক চিফ জাস্টিস বিচারকদের ডাকছিল, সেখানে একটা জুডিশিয়াল কু হওয়ার চেষ্টা হচ্ছিল, ছাত্ররা রুখে দেয়।
আনসাররা এসে প্রায় 8-10 হাজার আনসার প্রেস ক্লাবের সামনে দিয়ে সচিবালয়ের ওখানে বসে কয়েকদিন ধরে থাকলো। আমি নিজে আনসারকে জিজ্ঞেস করছি, এই আপনারা এত ওই 8-10 হাজার লোক এসে হোটেলে থাকেন, পয়সা পান কোথায়? হ্যাঁ, কথা বলে না। তো আরেকজনে জিজ্ঞেস করছে, এই এত নতুন ড্রেস পাইলেন কোথায়? হ্যাঁ, নতুন ড্রেস পরা কে দিল? কথা কয় না। একজন কইতেছে বানাইছি। আপনি বানাবেন কেন? ড্রেস তো আপনাদের দেয়। হ্যাঁ, সেই আনসাররা দেখেন সেক্রেটারিয়েটে ঢুকছে, ঢুকে তাদের দাবি কিন্তু মানছে, ঘেরাও করছে, কত সেক্রেটারির ভিতরে ঢুকছে। একটা গ্রুপ দাবি মানার পরে একটা গ্রুপ উইথড্র করছে আন্দোলন, আর একটা গ্রুপ কিন্তু মানবো না বসে করছে। অর্থাৎ এটাও একটা প্রতিবিপ্লবের। আর সেখানে একটা প্রশ্ন আসে যে শেখ হাসিনাকে ফেরত চাইলে ভারতকে ফিরিয়ে দিবে না, সেটা হলো কি, শোনেন, দেওয়া তো উচিত, কারণ তাদের কাছে বন্দি বিনিময় চুক্তি আমাদের আছে। আমরা অনুপ চেটিয়া সহ 7 সিস্টারের অনেক আন্দোলনকারী জেলে ছিল আমাদের, আমরা দিছি না? ওদের ওখান থেকেও তো আমরা জেএমপি আনছি, আদান প্রদান তো হয়েছে, নজির তো আছে। এখন শেখ হাসিনা আপনার ফ্যাসিস্ট হিসাবে খ্যাতি নিয়ে স্বৈরাচার হিসেবে ওখানে পালাইছে। সেখানে তার যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সেটা অলরেডি গভর্নমেন্ট ক্যান্সেল করে দিয়েছে। সে এখন কিন্তু আনঅথরাইজ আছে। এখন তো আমরা মনে করি যে তার বিরুদ্ধে অলরেডি কেস হয়ে গেছে, কেস ট্রায়ালে উঠলে অবশ্যই এই সরকার ফিরে চাইবে, ফিরে দিতে হবে। না হলে যদি মনে করে যে পালানো শেখ হাসিনার সাথে সম্পর্ক রাখবে, বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবে না, এই জায়গায় যদি ভারত যায়, আপনি তো কিছু করতে পারবেন না। ধন্যবাদ জানাচ্ছি জনাব এবে আজিজ শহীদুল ইসলাম বাবুল। রাষ্ট্রীয় বাহিনীকে লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছিল বিগত সরকার, এমনটি আপনিই বলছিলেন। এই সংস্কৃতির অবসানে সংস্কার কতটা জরুরি? না, সংস্কার তো জরুরি ঠিকই আছে। শোনেন, একটা নির্বাচিত সরকার যখন থাকে, ইভেন আওয়ামী লীগের কথাও যদি বলেন, 96 টু 2000 আওয়ামী লীগ, ইভেন 2009 থেকে 14 সালের আওয়ামী লীগ, আর 14 থেকে 18 আওয়ামী লীগ, ফার অ্যান্ড ফার ডিফারেন্স। আপনি যদি নিজেই বিশ্লেষণ করেন, তখন ন্যূনতম ভোটের একটা বাস্তবতা ছিল, মানুষের কাছে জবাবদিহিতা ছিল। মানুষের কাছে যখন কোনো জবাবদিহিতা থাকে না, ভোটের নামে যখন তামাশা হয়, রাতের বেলায় ভোট হয়, মানে ডামির ইলেকশন, আমি তুমি ডামির ভোট যখন হয়ে যায়, তখন তো আর মানুষ এখানে গৌণ হয়ে যায়। ওই যে বাহিনীরাই প্রধান হয়ে যায়। আপনি চিন্তা করতে পারেন, দুনিয়ার ইতিহাসে আছে যে একটা রাষ্ট্রে একটা সরকারের পতন হয়েছে আন্দোলনে, এটা সত্য, বিভিন্ন দেশে গণ আন্দোলন হয়েছে, কিন্তু এই সরকার প্রধান পালিয়ে যাবার সাথে সাথে টোটাল সংসদ পালাই চলে গেল, টোটাল পুলিশ পালাই চলে গেল, আত্মসমর্পণ করে ফেললো। ইভেন বাইতুল মুকাররম মসজিদ, দেশের প্রধান মসজিদ, সেও নাকি পালাই গেছে, খতিব পালাই গেছে। মানে কি অবস্থা হয়েছিল এই দেশ এবং রাষ্ট্র এবং সমাজের, বলেন? হ্যাঁ, এই ক্ষত একদিনে পূরণ হবে এটা বলি না, বা একটা অন্তর্বর্তী সরকার, স্বল্প মেয়াদের সরকার, তারা পূরণ করতে পারবে এটা না। এটা দীর্ঘমেয়াদী ক্ষতি হয়েছে। কি শুধুমাত্র আমাদের রাজনীতি আর গণতন্ত্রের ক্ষতি হয়েছে সেটা না, তার সাথে সাথে আমাদের মূল্যবোধের ক্ষতি হয়েছে, তার সাথে আমাদের প্রতিষ্ঠানগুলোর ক্ষতি হয়েছে, তার সাথে আমাদের অর্থনীতির বিরাট ক্ষতি হয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থার মান তলানিতে চলে গেছে, সামগ্রিক ক্ষতি হয়েছে। তো এই ক্ষতি শুধু অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের মধ্য দিয়ে পুষাই দিতে পারবে 6 মাসে, 3 মাসে বা 1 বছরে, এটা না। ইভেন একটা নির্বাচিত সরকারের একটা পুরো টার্ম যদি হয় 5 বছর, তাও সম্ভব না। এটা অনেক ক্ষেত্রে আছে একটা দীর্ঘমেয়াদী ড্যামেজ হয়ে গেছে। সেই ড্যামেজটা পূরণ করতে 10 বছর, 15 বছরও লাগতে পারে, বা 20 বছরও লাগতে পারে। হ্যাঁ, সেটা হয়তো হয়ে যাবে, একটা সময় হয়ে যাবে। যদি একটা গণতান্ত্রিক সরকার থাকতো, সুশাসন থাকতো, নীতিবোধ থাকতো, তাহলে বাংলাদেশের অনেক সম্ভাবনার জায়গা ছিল। বাংলাদেশের বিশাল তরুণ সম্প্রদায়, তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জিং জায়গায় কাজ করছে। আমরা যেই পরিমাণ রেমিটেন্স পাই, আমার দেশের শ্রমিকরাও পর্যন্ত বিদেশে হাড় ভাঙা পরিশ্রম করে দেশের জন্য টাকা তৈরি করে। আমাদের বিশাল গার্মেন্টস সেক্টর রয়েছে, আমাদের বিশাল সম্ভাবনা, আমাদের প্রযুক্তি, আমাদের ছেলেরা মাইক্রোসফটে, গুগলে কাজ করে। আপনার শুধু দরকার ছিল একটা সুশাসন। আমাদের সুশাসন দিলে আমরা যেভাবে আগাচ্ছি, আমরা কিন্তু শাসা করে সনে সনে উন্নতি করবার সম্ভাবনা আছে। সেই জায়গাটা এনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে। আর আপনি যেটা বললেন যে মানে ভবিষ্যতে যাতে এটা না হইতে পারে, হ্যাঁ, সেই জন্য প্রাতিষ্ঠানিক সরকার, আমাদের রাজনীতিও আমাদেরও যদি কোনো ব্যত্যয় থাকে, ভুল থাকে, পুরোনো দিন, সেখান থেকে মানুষ শিক্ষা। গণতন্ত্র তো একটা প্র্যাকটিসের ব্যাপার, দীর্ঘমেয়াদে একটা প্র্যাকটিসের ব্যাপার। পশ্চিমের যে গণতন্ত্র বলেন, ব্রিটিশ গণতন্ত্র বলেন, বা আমেরিকান গণতন্ত্র, যেখানেই গণতন্ত্রের চর্চা আছে, সেটা দীর্ঘকালব্যাপী। গণতন্ত্র বলা হয় যে গণতন্ত্রের বিকল্প হলে অধিকতর গণতন্ত্র দেওয়া।
আপনি সেই প্র্যাকটিসটা যখন আপনি যদি শুধু একটা পথ খোলা রাখতেন মানুষের ভোটের অধিকারের পথটা, তাহলে আপনি এরকম নিষ্ঠুর নৃশংস হয়ে উঠবার সাহস আপনার হতো না বা পারতেন না আপনি ওইটুক। হ্যাঁ, শুধু ভোটেই যে গণতন্ত্র সেটা আমি বলছি না, এর সাথে আরও অনেক অনুষঙ্গ আছে, আরও অনেক অনুষঙ্গ আছে। সেইগুলা যদি আপনি ভোট দিয়েই আপনি শুরু করেন, ভোটটা যেমন এই আপনি বলছিলেন অন্তর্বর্তী সরকার বা সংস্কার, যেমন এই নির্বাচন কমিশন, হ্যাঁ, এই সরকারের পক্ষে তো সমস্ত সংস্কার করে ফেলা সম্ভব না। নির্বাচন কমিশন বর্তমান যে বাস্তবতা, এই কমিশন রেখে তো নির্বাচন হতে পারে না। বা প্রশাসনের বিভিন্ন প্রশাসনের শীর্ষ পদে স্তরে স্তরে আছে, সব ঠিক আছে, কিন্তু প্রধান প্রধান পদে যারা রয়েছে তাদেরকে আপনি রেখে তো আপনি নির্বাচনটা ন্যূনতম একটা প্রভাবমুক্ত নির্বাচন আপনি করতে পারবেন না। প্রথমে 3 মাসের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছিল বিএনপি, এরপর সেখান থেকে সরে এসে বিএনপি বলছে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন। যৌক্তিক সময় বলতে বিএনপি আসলে কি বোঝাতে চাইছে? না, আমি সেটা যৌক্তিক সময় সেটা আলোচনার বিষয়। 3 মাসের মধ্যে কে চেয়েছে আমি জানি না। যৌক্তিক সময় আপনিও যুক্তি দিবেন, আমিও যুক্তি দেবো। গভর্নমেন্টের সাথে সংলাপ হবে, আলোচনা হবে, মানে মুখোমুখি আলোচনা হবে, তাদের কি সংস্কার তারা কতটুকু করতে চায় সরকারের পক্ষ থেকে, তাদের কি সময় তারা ডিমান্ড করে, সেটা একটা ব্যাপার আছে। আমাদেরও মত থাকতে পারে, দলের পক্ষ থেকে মত আছে। বিএনপি তো সংস্কারের, আমরা 21 দফা রাষ্ট্র সংস্কারের একটা চার্টারও দিয়েছিলাম, আমাদের সব কিছু রেডি আছে। হ্যাঁ, তো সেটা করতে তো সময় লাগবে, সেটা একটা অন্তর্বর্তী সরকারের পক্ষে সমস্ত দায়িত্ব নেওয়া সম্ভব না, আর সব কিছু তাদের করাও ঠিক না। তারা একটা আমাদের যে বিচ্ছিন্ন ট্র্যাক থেকে লেস হয়ে পড়ছি আমরা, সেই ট্র্যাকে তারা তুলে দিয়ে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে যত দ্রুত সম্ভব। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব এম এ আজিজ। এক পক্ষ বলছে সংস্কার, অন্য পক্ষ বলছে পুনর্গঠন। যদি পুনর্গঠন হয় তাহলে তো আসলে বিশাল ক্যানভাস, সেটিকে আসলে কোনো সময় বেঁধে দিয়ে সম্ভব না। দেখেন, পুনর্গঠন কি করবে? পুনর্গঠন এটার অর্থ কিন্তু আমার কাছে পরিষ্কার না। রাষ্ট্র কাঠামো সংস্কার বা মেরামত যাই বলেন, এটা সম্ভব। এখন ইলেকশন, এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এরা তো সারা জীবনের জন্য সরকারে আসে নাই, নামটাই অন্তর্বর্তীকালীন। সুতরাং একটা রোডম্যাপ তৈরি করা উচিত। একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের করার জন্যে যে যে সংস্কার প্রয়োজন ওইটুকু করে দিয়ে নির্বাচন দিয়ে আমার মনে হয় তাদের বিদায় নেওয়া উচিত। তাহলে কিন্তু আপনার সব রাজনৈতিক দল বাদ দিতে পারবেন না। সব রাজনৈতিক দলের সমর্থন যদি চলে যায়, তাহলে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে দেশ চালানো একদমই সম্ভব না। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার এই যে ধরেন একটা রোডম্যাপ দিলে ইলেকশন অন্তর্বর্তী সরকার তো দিবে, সেখানে রাজনৈতিক দলের সাথে তো বৈঠক হবে। হওয়ার পরে একটা নিরপেক্ষ নির্বাচনের কোনটা এই নির্বাচন দিতে একটা যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে কোন জিনিস সংস্কার করা দরকার। ধরেন প্রশাসন সংস্কার করা দরকার, পুলিশ সংস্কার করা দরকার। এখন 53 বছরে বাংলাদেশের অনেক সূচকে কিন্তু এগোচ্ছে, কিন্তু রাজনৈতিক সূচকে পিছাচ্ছে। তো 53 বছর মানুষের মনোজগতের যে পরিবর্তন ঘটছে, এইটার সংস্কার হলে 53 বছর লাগে। 53 বছর না, অন্তত 20 বছর তো সময় লাগবে। তাহলে করতে হবে কি, আপনার যে সরকারটা নির্বাচনে আসবে সেই সরকারটা আইনের শাসন, গণতন্ত্র, সুশাসন এবং মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অবিচল থাকতে হবে। তাহলে ধীরে ধীরে মানুষের মনোজগতের পরিবর্তন আসবে। আমরা তো যে ধরেন ছাত্র রাজনীতিবিদ জনগণ মিলে যে এই যে আপনার বিপ্লবটা ঘটালো, এটা তো সমাজতান্ত্রিক বিপ্লব হয় নাই। সমাজতান্ত্রিক বিপ্লব 60-70 সমাজতান্ত্রিক বিপ্লব সাকসেসফুল হওয়ার সাথে পরপরই সাংস্কৃতিক বিপ্লব করতো, মানুষের মনোজগৎ তৈরি করতো, সমাজতন্ত্রের জীবনের সাথে খাপ খাওয়ানোর জন্য, প্রক্রিয়ার সাথে দীর্ঘমেয়াদের প্রক্রিয়া। তো এখন আমাদের তো গণতান্ত্রিক দেশ, আমাদের মানুষের যে মনোজগৎ ধরেন আগে যেমন ছিল, আগে একজন দুর্নীতিবাজ দেখলে মানুষ মন থেকে ঘৃণা করতো, আমরাই করতাম। একজন দুর্নীতিবাজ ঘুষখোর দেখলে এখন তো মনে হয় না। সেখানে কি আমাদের নৈতিকতার পরিবর্তন ঘটেছে? ওই তো নৈতিকতার পরিবর্তন ঘটেছে। এগুলোকে ঠিক করতে হলে একটা সমাজ যদি আপনার গণতান্ত্রিক আইনের শাসন থাকে, সুশাসন থাকে, মানবিক দেশ গড়ার যদি চায়, রাজনীতিবিদরা সরকার দেশ চালাবে। এই নির্বাচনে এরকম যদি একটা সরকার আসে, তাহলেও অন্তত 15-20 বছর সময়ে এই দেশটাকে
আপনার মানবিক বাংলাদেশ হিসেবে গড়তে পারবে। সিজিএস এর আলোচনায় বিশিষ্টজনরা বলেছেন বিদ্যমান সংবিধানের আওতায় একজন সাম্যবাদী মানুষও যদি ক্ষমতায় আসেন তাহলে তিনিও এককেন্দ্রিক সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে উঠবেন। তাই সংবিধান পুনর্লেখনের উপর জোর দিয়েছেন বিশিষ্টজনরা। এ বিষয়ে আপনার বিস্তারিত মতামত জানতে চাই। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে শুনছি। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দেশ সন্ধ্যায় আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি, ফিরছি আলোচনায়। শহীদুল ইসলাম বাবুল, গণঅভ্যুত্থানের আমরা দেখলাম যে দানবীয় সরকারের পতন হলো, কিন্তু চাঁদাবাজি থামছে না কেন? না, চাঁদাবাজি কোথায় কি হচ্ছে একেবারে অ্যাজ এ হোল আপনি গর্হ বললে সেটা হবে না। হ্যাঁ, গণমাধ্যমে নিশ্চয়ই তথ্য না, আমি দেখেছি একটা ধরেন পুলিশ প্রশাসনের শূন্যতা আছে, একটা নতুন সরকার আসছে, এখানে নানান ধরনের প্রশাসনিক শূন্যতা তৈরি হয়েছে, বা একটা বিপ্লব হয়েছে, বিপ্লবের পরে নানান সব জায়গায় মুক্তিযুদ্ধের পরেও নানান ধরনের এরকম মানে বিশৃঙ্খলা মাত্রায় ছিল, সে অনুপাতে কিন্তু হয়নি। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আওয়ামী লীগের লোকেরা কিন্তু বলেছিল, ওবায়দুল কাদের সাহেব বলেছে যে আওয়ামী লীগের পতন হলে 10 লক্ষ লোক মারা যাবে, কেউ বলেছে 5 লক্ষ লোক মারা যাবে। আপনি কি দেখেছেন 5 তারিখের আগ পর্যন্ত যুদ্ধক্ষেত্রে বিভিন্ন অনেক মানুষ মারা গিয়েছে, গুলিতে মারা গিয়েছে, পুলিশও কেউ মারা গিয়েছে, আওয়ামী লীগেরও কেউ মারা গেছে, আর আন্দোলনরত নেতাকর্মী বিএনপিতে প্রচুর মারা গিয়েছে। কিন্তু 6 তারিখ থেকে মানে যেই রকমের বিশৃঙ্খলার আশঙ্কা মানুষ করেছিল, আমরা করেছিলাম, সেটা কি হয়েছে? বা একজন সংখ্যালঘু বলেন বা বলেন, আমি জানি না, হয়তো বিচ্ছিন্ন একাধিকটা হইতে পারে, কিন্তু ম্যাসিভ লেভেলে যে এরকম বিশৃঙ্খলা হয়েছে, ভাঙচুর হয়েছে, হামলা হয়েছে, এরকম আমার ধারণা নাই। সেই ক্ষেত্রে এটা কেন হয়েছে যে আমরা দল হিসেবে, প্রধান দল হিসেবে বিএনপি প্রথম দিক থেকে বেগম খালেদা জিয়ার বক্তব্য, তারেক রহমানের বক্তব্য এবং বিএনপির স্ট্যান্ড, যখন যেখানে যে অভিযোগ, কে করব নেতা নাকি কোনো কিছু না, জিরো টলারেন্স, আমরা ব্যবস্থা নিচ্ছি। তবে হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে একেবারেই হচ্ছে না, আমি সেটাও বলছি না। আমাদের ধরেন শুধু বিএনপি তো না, বাংলাদেশে নানান শ্রেণী পেশার মানুষ নানান জায়গায় নানানভাবে নিগৃহীত, উপেক্ষিত, কারো বৈধ জায়গা হয়তো অন্য কেউ দখল করে রেখেছিল, সেটা নিজের বুঝ নিতে। চাঁদপুরের একটা খবর দেখলাম যে কি স্বেচ্ছাসেবক লীগ দলের এক নেতা নাকি সরকারি জমি দখল করে ঘর বানিয়েছে। পরে দেখলাম প্রশাসনের লোক যে সেখানে সংবাদ সম্মেলন করে ঘোষণা করলো, না এটা সরকারের জায়গা না, এটা ওনারই জায়গা ছিল। এরকম ঘটনাও আছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেমনটি বলেছেন যে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের বিকল্প নেই। বর্তমান প্রেক্ষাপটে ঘর থেকে সংস্কারটা শুরু হওয়া জরুরি, এমনটি মনে করেন কি? অবশ্যই সর্বব্যাপী সংস্কার হবার জরুরি। আমার মনোজগৎ সংস্কার হবার প্রয়োজন রয়েছে। আমাদের সমাজ ব্যবস্থা, চিন্তা, চেতনা, মননের সংস্কার হবার প্রয়োজন রয়েছে। আমার শিক্ষা, সংস্কৃতি সমস্ত জায়গায় আমার পরিবর্তন হবার প্রয়োজন রয়েছে। শুধুমাত্র আপনি রাজনৈতিক দল বা সরকারই কিন্তু এটা পারবে না, এটা সময়ের ব্যাপার, একটা জাতি, রাষ্ট্র। তবে হ্যাঁ, গোড়াপত্তনটা করে উপর থেকেই করতে হয়। শাসন পদ্ধতি যারা ঠিক করে, রাজনৈতিক দল, তাদেরই ঠিক করতে হয়। সেই জন্যে সংস্কার একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এটা চলমান থাকবে। আমরা শুরু করি, আমরা অনেক পিছনে চলে গিয়েছি, এটা ঠিক। এই 15 বছরে এই জাতি রাষ্ট্রকে যেভাবে পিছনের দিকে নিয়ে যাওয়া হয়েছে, এটা কোনোভাবেই কাম্য না। আপনি যেটা বলছিলেন যে অন্য কোনো রাজনৈতিক দল আবার যদি এই পরিবেশ তৈরি হয়, সেটা যাতে না হতে পারে, আমরাও তো শিখলাম, আমরাও দেখলাম, আমরাও যদি এটা করি তাহলে আমাদের পরিণতি তো তাই হবে। সেটা প্রত্যেকটা ঘটনা থেকেই মানুষ শিক্ষা নেয়। বা একটা রাজনৈতিক দল কীভাবে পরিশুদ্ধ হয়, একটা প্র্যাকটিসের ব্যাপার, দেশের মানুষের চিন্তার ব্যাপার, কোনো কিছুই চ্যালেঞ্জহীন না। তারা যেমন বলেছিল যে কি শেখ হাসিনার বিকল্প কি, বিষয়টা এমন যে উনি না থাকলে বাংলাদেশ বন্যার পানিতে তলিয়ে যাবে, একেবারে মানে ভূমিকম্প হয়ে যাবে, আর কিচ্ছু হবে না। তা তো না, কারো জন্য কেউ বসে থাকে না। সুতরাং আপনি যেটা করবেন আপনি সেটা ফেরত পাবেন। হ্যাঁ, আমাদের দল যদি এসে দেখেন, প্রতিনিয়ত বলা হচ্ছে, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান গতকালও বলেছে যে আগামী নির্বাচন চ্যালেঞ্জের, মানুষের মন জয় করেই আমাদেরকে নির্বাচনে জয়ী হতে হবে, রাতের ভোটের মধ্য দিয়ে না। সেই চিন্তা নিশ্চয়ই আমাদের দলের ছিল। এবং আপনি যতবার দেখেছেন, ইভেন কি পতিত স্বৈরশাসক এরশাদ, তিনিও কিন্তু পালিয়ে যান নাই বাংলাদেশ থেকে। বিএনপি বারবার ক্ষমতা এসছে, বারবার ক্ষমতা ছেড়েছে। হ্যাঁ, বিএনপির বিরুদ্ধে আন্দোলন হয়েছে, কিন্তু বিএনপির নেতাকর্মীরা কিন্তু পালাই যায় নাই। আওয়ামী লীগের পালানোর ইতিহাস আছে। মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের নেতারা পালাই গেছে, দেশ ছেড়ে চলে গেছে। তারপরে আপনার 75-এ আওয়ামী লীগ সব পালাই গেছে। এবার তো দেখলামই কেউ লুঙ্গি পরেও পালাইছে। কি অবস্থা, কি পরিণতি! এই রাজনীতির কি মানে আমি জানি না, এই অর্থের কি মানে এটা আমি জানি না। এই নিকৃষ্ট রাজনীতি আমাদের দেশে আর না আসুক কোনোভাবেই, কারো হাত ধরেই না। ধন্যবাদ জানাচ্ছি শহীদুল ইসলাম বাবুল। জনাব এ বি আজিজ, যে প্রশ্নটি আপনার কাছে রেখেছিলাম যে সিজিএস এর আলোচনায় সংবিধান পুনর্লেখনের উপর জোর দিয়েছেন বিশিষ্টজনরা, এ বিষয়ে আপনার মতামত? দেখেন, আমি নিজেও লিখেছি
এই সংবিধান অনেক আগেই সংবিধানই স্বৈরাচারের জন্ম দেয়। শেখ হাসিনা স্বৈরাচার হয়েছে কারণ পরপর 3 বার ক্ষমতায় আছে এই সংবিধানে। কারণ আপনার সংবিধানে বলা আছে যে যে সংখ্যাগরিষ্ঠ পায় সে দলের প্রেসিডেন্ট থাকে, সংসদীয় দলের প্রধান থাকে এবং রাষ্ট্রের প্রধান থাকে, এবং রাষ্ট্রপ্রধান অর্থাৎ প্রধানমন্ত্রীর নির্দেশের বাইরে বা পরামর্শের বাইরে কিছুই করার ক্ষমতা নেই। সুতরাং সব ক্ষমতা এক ব্যক্তি কেন্দ্রিক ঘটে গেছিল। সবাই বলতো যে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা যা করে, সবাই ওনার কাছে সব ওষুধ আছে। তো এটা তো গণতন্ত্র মানেই হচ্ছে কালেকটিভ লিডারশিপ, সেটা তো ছিল না এক ব্যক্তির কাছে। সুতরাং এই জন্যেই এখানে অনেক জায়গায় ছিল ডিবি প্রধান হারুন, হ্যাঁ এরকম না, ডিবি প্রধান ওই এক ব্যক্তির সব অর্গানে হাতিয়ার, যত সব প্রশাসন বলেন ডিবি প্রধান বলেন যত আছে সব হাতিয়ার। তো এটা আপনি ওই আগে যে আলোচনা হলো একটু বলি, এখনো কিন্তু আমাদের দেশ মানুষকে এই যে বলেন যে মনোজগতের পরিবর্তন আনা সম্ভব। নিউ ইয়র্কে একদিন লোডশেডিং হয়েছিল, সারাটা শহর আপনার লুটপাট হয়ে গেছিল, আর 3 দিন সরকার ছিল না। 5 তারিখে শেখ হাসিনা পালিয়ে যায়, 6, 7, 8 সরকারই ছিল না। কিন্তু এদেশে একটা বিপ্লবের পরে যে মিনিমাম আপনার যে কিছু, তো যখন সব পালায় গেছে কোনো জায়গায় তো মানুষের ইয়েটা ক্ষোভটা তো পড়তে হবে। সেই কারণে যেসব যারা পালায় গেছে তাদের প্রতীকগুলো ভাঙছে, প্রতীকগুলো আক্রমণ হয়েছে, ঘরবাড়িগুলো কিছু আক্রমণ হয়েছে। এটা কিন্তু টলারেবল, আমি বলি টলারেবল। কিন্তু যেটা ভারত আপনার করতে চাইছে যে হিন্দু সব বাড়ি ঘর আক্রমণ, এগুলো সব ভুয়া বানানো, এগুলো সব তৈরি করা। ভারতীয় গণমাধ্যমে কিন্তু আমরা দেখেছি যে সাম্প্রদায়িক উস্কানিমূলক সংবাদ প্রচার করা হয়েছে, যার বেশিরভাগই ভুয়া। এবং আপনি চিন্তা করেন, ধরেন এই দেশে 6%, 8% হিন্দু আছে, আর বাকি আছে। এখন ধরেন 1000 লোক যদি মারা যায়, 1000 ছাত্র যুবক মানুষ যদি মারা যায়, অনুপাত হারে কতজন মারা যাওয়া উচিত হিন্দু? 1000-এ 80 জন। কজন মারা গেছে হিন্দু? কজন মারা গেছে? আমরা হিন্দু আক্রমণ হলো কেমন? অনুপাত হারে যে মারাটা যাওয়া দরকার তা তো যায় নাই। আপনি অনুবাদ করবেন, তারা 8% হলে 1000 লোক মারা গেলে 80 জন লোক কমপক্ষে মারা যাবে, নাইলে 60 জন তো মারা যাবে, নাইলে 100 জন। আমাদের জানা মতে এই ইস্যুতে একজন হিন্দু পুলিশ মারা গেছে, আর রাজনৈতিক কারণে অর্থাৎ রাজনীতি করতো সেই কারণে একজন হিন্দু মারা গেছে। আমার নোটিশে আছে 2 জন আমার জানা মতে। তো এটা তো কোনো মানে সাম্প্রদায়িকতাই না। পঙ্কজ নাথের বাড়ি যদি হামলা হয়ে থাকে, হ্যাঁ, তাহলে এটাকে আপনি সাম্প্রদায়িকতা বলবেন? সে তো পলিটিশিয়ান। আওয়ামী লীগের বাড়িতে যারা বিপ্লব করছে, আওয়ামী লীগের বাড়িতে তো ধাওয়া দিবেই, এটাই স্বাভাবিক। এখন যেহেতু সেই বিষয়গুলোকে বা সেই ঘটনাগুলোকে আসলে ভিন্ন থেকে ধাবিত করার চেষ্টা কেন করা হলো? চেষ্টা করা হচ্ছে যে কারণ হচ্ছে এই যে দক্ষিণ এশিয়ার মধ্যে একটি দেশের সাথে ভারতের সম্পর্ক নাই, সুসম্পর্ক নাই। আমাদের দেশে শুধু আওয়ামী লীগের সাথে তার সম্পর্ক রক্ষা করছে, তাও এক ব্যক্তির কাছে। সেই ব্যক্তি যখন পালিয়ে ভারতেই গেছে, তাকে মনে করেছে তাকে সরকারে আবার রিটার্ন করানো উচিত, তাহলে বাংলাদেশে ভারতের স্বার্থ রক্ষা হবে, এটার চেষ্টা করছে। যার ফলে 3টে বিপ্লব ঘটার পেছনেও আমার ধারণা ওদের ইন্ধন আছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এই প্রসঙ্গে একটু শহীদুল ইসলাম বাবুল আপনার কাছে একটু জানতে চাই। জি বলুক আজিজ ভাই, শেষ করুন। আপনি যদি শেষ করেন। আমি শেষ করি। এই জন্য সংবিধান সংস্কার করার দরকার আছে, 70 অনুচ্ছেদ আছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং, আমি তো সংবিধান ইংরেজি বাংলা পড়ে দেখছি, তো অনেক বলা আছে যে কোনো কিছু বোঝা না গেলে অ্যাপিলেট ডিভিশনের মতামত নিতে হয়। কেন? বাংলা পড়া, ইংরেজি পড়া, অত দূর যাইতে পারে। অর্থাৎ এই সংবিধান রিরাইট করা এই জন্যই দরকার, বিশুদ্ধ করে লেখা দরকার, বোধগম্য করে লেখা দরকার। এক, আর সংবিধানে যেমন 22 সালের ডিসেম্বর মাসে বিএনপি কিন্তু রাষ্ট্র কাঠামো মেরামতের কত 21 দফা না কত দফা দিয়েছিল, সেখানে পাওয়ার ব্যালেন্সের কথা, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যে একছত্র ক্ষমতার অধিকারী, এটা ব্যালেন্স আনার কথা। তারপরে ধরেন এখন যে আলোচনাগুলি আসছে, আসলে সেই বিষয়গুলো আসলে নতুন করে আলোচনার দাবি রাখে। অনেক ধন্যবাদ জানাচ্ছি জনাব মেয়াজিজ, ধন্যবাদ জানাচ্ছি শহীদুল ইসলাম বাবুল। দর্শক, আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।